জাবেলিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধা মূল্যায়ন বৃত্তি 2025 এই অনুষ্ঠান সম্মানিত সভাপতি জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম রফিক, চেয়ারম্যান জাবেলিন ফাউন্ডেশন। আজকে এখানে প্রধান আলোচক ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমার সহকর্মী মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা, যিনি ফরিদপুরের মধুখালী, আলফাডাঙ্গা এবং বোয়ালমারি, যেটা ফরিদপুর 1 আমরা নির্বাচনী এলাকা বলি, সেই এলাকা থেকে এইবার যে 12 যে নির্বাচনে আমি ঢাকা 19 থেকে নির্বাচিত হয়েছি, নির্বাচিত হয়েছেন। আমার সাথে তার দীর্ঘদিনের পরিচয়। উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ছিলেন, কেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান ছিলেন। অনেক অনুষ্ঠানে ওয়াজ মাহফিলে জাহাঙ্গীরনগর অনুষ্ঠানে তার সাথে দেখা হয়েছে। আমাদের সাথে একটা সুযোগ আগেও ছিল, এখনো আছে। তিনি আজকে তার এলাকায় অনুষ্ঠান আছে দেখে আমাদের সাথে অনেকদিন থাকতে পারেননি, উনি চলে গেছেন ফরিদপুরের উদ্দেশ্যে। উপস্থিত আছেন বিশেষ অতিথি অধ্যক্ষ মোহাম্মদ জয়নুল আবেদিন, সাবেক অধ্যক্ষ তামিল মিল্লাত কামিল মাদ্রাসা। উপস্থিত আছেন বিশেষ অতিথি ডক্টর আব্দুল কুতুবুল ইসলাম নোমানী, অধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়, ও আমাদের অত্যন্ত পরিচিত অধ্যক্ষ মোহাম্মদ তৌহিদুল হোসেন, অধ্যক্ষ শামা মডেল কলেজ। উপস্থিত আমাদের অতিপক্ষ শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ এবং যাদের জন্য আজকে আয়োজন জাবেলিন ফাউন্ডেশন, যারা আজকে বৃত্তি পাবেন, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আজকে কি উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন 11টি প্রতিষ্ঠানে 919 জন অংশগ্রহণ করেছিল। 7টি ক্লাসে উনি আমাকে বোঝালেন যে প্লে নার্সারি মিলে একটা বিভাগ, কেজি একটা বিভাগ, এবং 1 থেকে 5 এই 5টা, টোটাল 7টা বিভাগে প্রতিযোগিতা হয়েছে এবং 223 জন পুরস্কার পেয়েছেন। 62 জন ট্যালেন্ট করে, যারা 1500 টাকা করে পাবেন, আর 161 জন জেনারেল ক্যাটাগরিতে 1000 টাকা দেওয়া। পুরস্কার কিন্তু যে টাকাই হোক, পুরস্কার এটা একটা ইন্সপিরেশন। অভিভাবকরা সম্মানিত হন, ওই ছাত্রটি অনুপ্রেরণা পান যে আমি একটা ভালো কিছু করেছি। এই বয়সে এসে পুরস্কার দিয়ে তার জীবন শুরু হলো। আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সে ভালো কিছু চিন্তা করবে যে আমাকে পুরস্কার পেতে হবে, ভালো হইতে হবে, বড় হইতে হবে, আমাকে আলোচিত হইতে হবে, বিখ্যাত হইতে হবে, নজর কাটতে হবে, আশেপাশে সবাই দেখবে যে আমি ভালো কিছু করছি। এইটা প্র্যাকটিসটা যদি এখন থেকে হয়, তার ভীষণ মিশনটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সে ভালো কিছু, বড় কিছু সবসময় চিন্তা করতে থাকবে। আজকে মেধাবৃত্তি প্রথম অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। জাবেলিন ফাউন্ডেশনের সাথে আমার সম্পর্ক দীর্ঘদিন। 2004 সালে 17 জানুয়ারি যখন এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়, সেই অনুষ্ঠানে আমার থাকার সুযোগ হয়েছিল। আজকে সেই প্রতিষ্ঠান একটি সমৃদ্ধ এবং স্বনামধন্য শিক্ষা পরিবার হিসেবে দেখতে পেরে আমি সত্যি আনন্দিত। 2003 সালে এলাকার শিক্ষা অনুরাগী ব্যক্তি ও প্রথিতযশা আলেমদের উদ্যোগে প্রতিষ্ঠিত জাবেলিন ফাউন্ডেশন মাত্র 47 জন শিক্ষার্থী নিয়ে পথ চলা শুরু করেছে। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত, প্রতিষ্ঠাতাদের আন্তরিকতা, শিক্ষক অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের নির্লস প্রচেষ্টায় আজ ফাউন্ডেশনের অধীনে 5টি শাখায় প্রায় 3600 শিক্ষার্থী জ্ঞান অর্জন করছে। এর মধ্যে 1000 শিক্ষার্থী নিয়ে একটি স্বতন্ত্র বালিকা শাখা পরিচালিত হচ্ছে, যা নারী শিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান। এই প্রতিষ্ঠানের শিক্ষকতা অর্জন অত্যন্ত গৌরবের। এ পর্যন্ত প্রায় 900 শিক্ষার্থী দাখিল তথা এসএসসি সম্পন্ন করেছে। তাদের মধ্যে 7 জন ময়মনসিংহ মেডিকেল কলেজ, চিটাগাং সিলেট মেডিকেল
কলেজ সহ আরও অন্যান্য সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত এবং 50 জন দেশে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছে কিংবা করছে। 4 জন শিক্ষার্থী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ লাভ করেছে। এসব বছর নিঃসন্দেহে সাভারবাসীর জন্য গৌরবের বিষয়। চলতি বছরে 15তম ব্যাচে 105 জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমি বিশ্বাস করি তারা অতীতের ধারাবাহিকতা বজায় রেখে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করবে এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে ইনশাআল্লাহ। আজকে সফলতার পেছনে ফাউন্ডেশনের চেয়ারম্যান, দেশের অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী স্কলার ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক সহ সংশ্লিষ্ট সকলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের দূরদর্শী নেতৃত্বে প্রতিষ্ঠানটি শুধু সাভারে না, বৃহত্তর অঞ্চলে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আসুন আমরা সবাই মিলে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে আরো বেগবান করি। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন জাবিলুন নূর ফাউন্ডেশনের সকল কল্যাণকর প্রচেষ্টা কবুল করেন এবং এই প্রতিষ্ঠানকে শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে এক উজ্জ্বল বাতিঘর হিসেবে প্রতিষ্ঠিত করেন। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটা পড়াশোনার কোনো বিকল্প নেই। তুমি জীবনে যাই হও, ভালো কিছু হইতে হইলে তোমার ফাউন্ডেশনটা খুব স্ট্রং থাকতে হবে। তুমি যা পড়ছো মনোযোগ দিয়ে পড়বে এবং এটা ধারণ করতে হবে। তোমার বেসিকটা যদি ভালো থাকে তুমি জীবনে অনেক জায়গায়, এক সময় মাদ্রাসায় পড়াশোনা করে আমি কি দেখেছি, 30 বছর 40 বছর 50 বছর আগের কথা বলছি, সে আগে শিক্ষক হতে তার কাছ থেকে আমরা কোরআন শিখতাম। উনি মসজিদে ইমামতি করতেন, মুয়াজ্জিন হতেন, এই কয়েকটি ক্যাটাগরি কিংবা আরবি শিক্ষক হতেন। এইসব কয়েকটা জায়গায় তাদেরকে আমরা দেখেছি, এই বাইরে আমরা দেখিনি। কিন্তু এখন আপনারা সবাই জানেন, বইতে পড়েন, মেডিকেলে পড়েন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়েন, প্রাইভেটে পড়েন এবং অনেকের রেজাল্ট অনেক ভালো এবং ভালো ভালো রেজাল্ট করে তারা অন্যান্য জেনারেল স্টুডেন্টদের সাথে প্রতিযোগিতা করছে। সব জায়গায় পড়াশোনাতে ভালো করছে, চাকরির ক্ষেত্রে, প্রমোশনের ক্ষেত্রে, জীবনে আলোকিত মানুষের ক্ষেত্রে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে অনেক অনেক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। অতএব তোমরা এমন একটা জায়গায় আসছো যেখানে আমি ব্যক্তিগত জীবনে ক্যারেট কলেজে পড়াশোনা করেছি। ওখানে আমাদেরকে তৈরি করা হয়েছে অলরাউন্ডার হিসাবে। অলরাউন্ডার মানে এটা আমি যদি ছোট্ট করে বুঝে, ক্রিকেটে যে ভালো ব্যাটসম্যান, ভালো বলার তাকে অলরাউন্ডার বলে। 2-3টা কাজ যে পারে ভালোভাবে, দক্ষভাবে, তাকে অলরাউন্ডার বলে। আমাদের বাংলাদেশের কনটেক্সটে তোমাকে সব কিছু শিখতে হবে, সব কিছু জানতে হবে। কারণ তুমি জানো না তুমি বড় হয়ে কি হবে, কোথায় চাকরি করবা, কোন প্রতিষ্ঠানে তুমি জানো না, বলে তোমাকে সব কিছু শিখতে হবে। আর আমাদের সমস্যা কি, আমরা একসময় জানতাম যে শিক্ষিত মানুষ মানে ভালো মানুষ, কিন্তু আজকে এই বয়সে এসে শিক্ষিত মানুষ মানে ভালো মানুষ এখানে আমি মনে করি। কারণ বিগত 17 বছরে আমাদের নৈতিকতাটা এই জায়গা থেকে এই জায়গায় চলে এসছে। এখন আপনি ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি পাস করেন, অনেকের নৈতিকতা আমার কাছে দেখে আমার খুব লজ্জা লাগে যে আমি কোন দেশে বাস করছি। কারণ এই 17 বছর তাদেরকে এমন জায়গায় নেওয়া হয়েছে, একটি দলের আজ্ঞাবহ তৈরি করে যে তুমি আমার দল করো, তোমার জন্য 7 খুন মার, তুমি যা ইচ্ছা দেখো, তুমি চুরি করো, তুমি মানুষ মারো, ওইটা করো, কোনো সমস্যা নেই। তুমি যেহেতু আমার দল করছো, তোমাকে সব কিছু মানতে হবে। আমরা লেখাপড়া শিখি কেন জানেন? বিবেকটা জাগ্রত করার জন্য। প্রতিটা ক্ষেত্রে আমাকে ভাবতে হয় আমি এটা করবো কি করবো না, এটা করা কি ঠিক হচ্ছে, হচ্ছে না, এটা করলে আর কেউ না বুঝুক, আল্লাহ তো দেখছে যে আমি অন্যায়টা করলাম, আল্লাহ তো সাক্ষী, অন্য কেউ সাক্ষী না থাকে। আমরা মনে করি ও মানুষটা তো বুঝতেছে না আমি কি করতেছি। মানুষ ঘরে বসে জানে এই ভদ্রলোক কি করছে, তার নৈতিকতা কোথায়। এখন আমাদের সময় এসছে বাংলাদেশের পাঠ্যপুস্তকে নৈতিকতা, আদর্শ নীতি এরকম একটা সাবজেক্ট থাকা, যে আমার শুধু ভালো ছাত্র দরকার নেই, শিক্ষিত মানুষ দরকার নেই, নৈতিকতা সম্পন্ন ভালো মানুষ বাংলাদেশের জন্য খুব প্রয়োজন। এবং আমি ছাত্রদের দেশে বলতে চাই, আরেকটা কথা বলতে চাই, পড়াশোনা করো, তোমার বাবা মা তোমার সাথে আছে এবং বড় দিয়ে কখনো ভাইবো না যে আমি তো বাবা মার থেকে অনেক বেশি লেখাপড়া জানি, বাবা মা কোনো কথা শেখার প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে আমি জানি অনেক পরিবার অনেক রকম ঘটনা আছে। একটা জিনিস হয় কি,
বাবা মারা তো চাই যাদের ওসিলায় তুমি দুনিয়ায় আসছো, তুমি সবসময় ভালো কিছু করো, তাদের দোয়া অব্যাহত আছে। কিন্তু তুমি এমন কোনো আচরণ করো না যেটা করে তোমার বাবা মা কষ্ট পেয়ে অটোমেটিক কষ্ট তোমার উপর বর্ষিত হচ্ছে। কিন্তু আল্লাহ অনেক কষ্ট কিন্তু সহ্য করতে পারে না। তুমি যখন অব্যাহতভাবে বাবা মাকে কষ্ট দিবা, ন্যাচারাল ডিজাস্টার বলে একটা কথা আছে, তুমি চট করে একটা জায়গায় কিন্তু ঝামেলা করে যাবে। বাবা মা বুঝবে যে ছেলেটা আমার সাথে এমন বেয়াদবি করছিল, এতদিন বেয়াদবি করছিল, আল্লাহর তরফ থেকে তার উপরে ঝামেলাটা হবে। অতএব বাবা মাকে সাথে নিয়ে বড় হও, ভালো কিছু করো, তাদেরকে ওন করো, সম্মান করো, তোমার পুরস্কার তুমি অটোমেটিক পাবে। আমি মায়েদের উদ্দেশ্যে একটা গল্প বলে আমার বক্তৃতা শেষ করবো। চাইল্ড ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট। আপনার সন্তান যদি মানুষ না হয়, আপনি ধন দৌলত সম্পদ কিছুই থাকবে। আমাদের এলাকায় অনেকে ছিল, অনেক জমি জমা, তাদেরকে মাইটা জমিদার বলা হইতো। হ্যাঁ, 200 বিঘা 300 বিঘা, 30 বছরে 40 বছরে 1 বিঘাও জমি নেই। কেন? আপনি তার সন্তানগুলোকে মানুষ করবেন। জমি বিক্রি করে যদি চলতে হয়, যে আপনি লেখাপড়া শেখেন, আপনার স্বভাব চরিত্র যদি ভালো না থাকে, রাজার ধনও তো শূন্যে পরিণত হয়। এরকম অনেক কাহিনী আমাদের আশেপাশে এলাকায় আছে। মানুষ হলে সম্পদ থাকবে, আর মানুষ না হলে সম্পদ থাকবে না, মানুষটাকে খারাপ বলবে এবং তাকে দিয়ে সমাজে পরিবারে কোথাও কোনো কাজ হবে না। আমি যে গল্পটা বলে আমি শেষ করতে যাচ্ছি, অনেকে হয়তো গল্পটা জানেন, কিন্তু আবারও আমার বলতে ইচ্ছা করতেছে, সেই জন্য আমি বলছি। টমাস আলভা এডিসন একজন আমেরিকান বৈজ্ঞানিক। এই বৈদ্যুতিক বাতি এই ভদ্রলোক আবিষ্কার করেছিল। ছোটবেলায় একটা সত্য ঘটনা বলছি। তার বয়স তখন 4 বছর কি 5 বছর। সে একটা স্কুলে পড়াশোনা করে, সেই স্কুলে নিয়ম হলো রেজাল্টের পরে রেজাল্ট একটা খামের ভিতর দিয়ে প্রত্যেকের প্যারেন্টসের কাছে পাঠিয়ে দেওয়া হয়। স্কুলে অফিসিয়ালি রেজাল্ট দেওয়া হয় না। তো একটা স্কুলে সে ভর্তি হলো, তার বাবা মা নিয়ে ভর্তি করলেন। কয়েক মাস পরে, বছরে তো কোনো জায়গায় 2টা, কোনো জায়গায় 3টা পরীক্ষা হয়। তো সে প্রথম পরীক্ষায়, সেটা ফাইনাল পরীক্ষা, বার্ষিক পরীক্ষা ছিল না, সে পরীক্ষা পরে রেজাল্টের দিন খামটাম দিয়ে তার টমাস আলভা এডিসনকে বলা হলো, এইটা তোমার আব্বু আব্বুর কাছে দিবা। ওইটা স্টার্টল করা, সিল করা। সে তার পাশে এসে মাকে পেলেন, মা হাতে সে খামটা দিলেন, দিয়ে সে পাশে পাশে তার বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে, কথা বলতে, পশুরাতে জিজ্ঞেস করতে চলে গেল। একটু পরে হয়তো 15-20 মিনিট পরে এসে দেখে মা খামটি নিয়ে বসে আছে। বললো, মা আমার রেজাল্ট কি, তুমি তো কিছু বলছো না। মা ছেলের দিকে তাকিয়ে ওখানে যে লেখা আছে সেটা পড়ে শোনাচ্ছে। আপনার ছেলে খুবই মেধাবী, সে সকল বিষয়ে হাইয়েস্ট নাম্বার পেয়েছে, কিন্তু আপনার ছেলেকে পড়ানোর মতো যথেষ্ট ভালো শিক্ষক আমাদের প্রতিষ্ঠানে নেই। আপনার ছেলেকে আপনি নিজে তত্ত্বাবধানে পড়াশোনা করাবেন, একটি ভালো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করে দেবেন, আপনার ছেলে জীবনে অনেক বড় হোক, এটি আমার প্রত্যাশা করি। আগামীকাল থেকে আপনার ছেলে এই প্রতিষ্ঠানে আসার প্রয়োজন নাই। ছেলে খুব খুশি হয়ে গেল, সে আবার বাসায় গেল, আমি সমস্ত বিষয়ে হাইয়েস্ট নাম্বার পেয়েছি, আমি ফার্স্ট হয়েছি বলার জন্য। তারপর মা তাকে অনেকদিন নিজে পড়াশোনা করালেন, তারপর একটি প্রতিষ্ঠানে ভর্তি করে দিলেন। তারপর তিনি আস্তে আস্তে আরো বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করে সে লেখাপড়া শেষ করে 32 বছর না 34 বছর বয়সে তিনি এই বৈদ্যুতিক আবিষ্কার করলেন। সারা বিশ্ব তাকে চিনে, হাজার হাজার কোটি টাকা উনি মালিক হয়ে গেলেন। উনি সেই নতুন একটি বাসা কিনে সে বাসা পরিবর্তন করার জন্য পুরান বাসায় এসছে, যে এইখান থেকে আমার কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে। টেবিলে সে তার একটি পুরনো ট্রাঙ্কের মধ্যে, আমাদের দেশে একসময় অনেক ছিল, 50 বছর আগে ট্রাঙ্কের মূল্যবান জিনিস রাখা হতো, কিংবা আলমারির মধ্যে সেই খামটা পেলেন যেটার মধ্যে স্কুলের মনোগ্রাম টনোগ্রাম দেওয়া আছে। সে উৎসাহ নিয়ে যে এই চিঠি তাকে জীবনে কোথায় নিয়ে গেছিল, বিছনা বসে সেই চিঠিটা আবার পড়ছে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। চিঠিতে লেখা ছিল, আপনার ছেলে একজন স্থূল প্রতিবন্ধী বালক,
সে কোনো বিষয়ে পাশ করে না। এরকম একজন ছাত্রকে আমরা স্কুলে রাখতে পারি না। আগামীকাল থেকে আপনার সন্তান যেন এই স্কুলে আর না আসে। টমাস আলভা এডিসনের ডায়েরি লেখা অভ্যাস ছিল। রাতের বেলা উনি ওই দিন রাতে থেকে সব জিনিসপত্র সকালে সে ট্রান্সফার হয়ে যান। রাতের বেলা ডায়েরিতে লিখলেন, আমার মা ছিলেন একজন শ্রেষ্ঠ শিক্ষক। আজকে আমার মার মতো যদি অনেক শিক্ষক, এই শিক্ষক মা পৃথিবীতে জন্মগ্রহণ করতে হতো, তাহলে আরো অনেক টমাস আলভা এডিসনের জন্ম হতো পৃথিবীতে। গল্পটা এই কারণে বললাম, দেখেন একটা মা ইচ্ছা করলে একটা ছেলের সন্তানকে কোথায় নিয়ে যেতে পারে। আজকে সে যদি সত্যি কথাটা বলতে যে তুমি সব বিষয়ে ফেল করছো, তাকে বকাবকি করতে, আমি নিশ্চিত টমাস আলভা এডিসন আজকে এই একজন বিজ্ঞানী সারা বিশ্বটাকে যেভাবে চিনে সেটা হতে পারতেন না। অতএব সবচেয়ে বড় শিক্ষক কিন্তু মা বাবাই। এবং যেহেতু বাবারা চাকরি করেন, ব্যবসা করেন, বেশিরভাগ বাইরে সময় কাটান, অতএব মায়েদের বিশাল একটা দায়িত্ব আছে। আমি বিশ্বাস করি এখানে যারা আছেন সবাই অনেক সচেতন, এবং সচেতন দেখে আপনারা অনেক কেয়ারফুল, এবং আপনারা কাঙ্ক্ষিতভাবে সময় দিয়ে আপনার সন্তানকে টেক করছেন, এবং এরকম একটি ভালো প্রতিষ্ঠানে সময় মতো যোগ্য উপযোগীভাবে তাদেরকে ভর্তির ব্যবস্থা করেছেন। আমি প্রত্যেকের জন্য শুভকামনা করি। আমি বিশ্বাস করি যারা বৃদ্ধি পেয়েছে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই। তোমরা প্রত্যেকে আলোকিত মানুষ হোক, আশেপাশে সবাই যেন প্রশংসা করে যে একজন গুণী, দক্ষ, যোগ্য মানুষ হিসেবে সে আত্মপ্রকাশ করেছে। আজকে আমি এমপি হয়েছি, তোমরা আরো বড় কিছু মন্ত্রী হও, ভিসি হও, এমন জায়গায় তোমার নেতৃত্ব দাও যে জায়গায় হয়তো আমরা জীবন দশায় যেতেও পারবো না। সবার জন্য শুভকামনা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেশের জন্য, মানুষের জন্য কাজ করবে, এবং সবাই যেন তোমাদের আলোকিত হয় এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।